স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সরকারি চাকরিজীবীদের জন্য আজ খুশির দিন, কেননা তাদের বেতন 2 গুণ হওয়ার ঘোষণা আসছে। এতে বাজার দরে পাগলা ঘোরা উস্কানি পেলে সুখ বেশি দিন সইবে না, তাই বেতন বৃদ্ধির পদ্ধতি নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। এসব নিয়ে আজকের আলোচনা বেতন নীতি। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত AH মোফাজ্জল করিম, আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার। স্বাগত আপনাদের। জনাব মোফাজ্জল করিম, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে সরকার যে সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন প্রায় দ্বিগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটিকে আপনি সময়োপযোগী মনে করেন, নাকি এটিকেও একটি রাজনৈতিক সিদ্ধান্ত বলে কেউ কেউ যে মন্তব্য করছেন তার সাথে আপনি একমত? ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে যেন এটা সময়োপযোগী, আবার রাজনৈতিক, আবার একটা ঔদার্য, উদারতা, একটা মন জয় করার একটা চেষ্টা, সবই মিলিয়ে আর কি। তবে দরকার ছিল এটা তো বটেই। কারণ যদিও 2009 সালে একবার পে কমিশন হয়েছে, বেতন বাড়ানো হয়েছে, কিন্তু তারপরে গত 4-5 বছরে সরকারি কর্মচারী যে খুব সুখে শান্তিতে ছিলেন সেটা মনে করার কোনো কারণ নাই। আর আমার বড় মানে ইয়েটা যেটা আর কি, এটা থেকে অবজারভেশনটা যেটা, সেটা হচ্ছে বর্তমানে যে প্রেক্ষাপটে দেওয়া হলো সরকারি কর্মচারীদেরকে এই পে কমিশন এবং এই যে বেতন দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হলো, সত্যি আজকে বোধহয় তাদের ঘরে ঘরে উৎসব চলছে। ছেলেপুলেরা হয়তো বলছে আমরা আজকে চাইনিজ খেতে যাব, কালকে আমাকে ওইটা কিনে দিতে হবে, পরশু এইটা ইত্যাদি ইত্যাদি বায়না ধরছে। ধরুক, আমি তাদের অভিনন্দন জানাই, আমি মোটেই এতে কোনো গ্রাস করছি না। তবে একটা কথা, প্রেক্ষাপট যেটা বলছিলাম আর কি, বর্তমান প্রেক্ষাপটটা, প্রশাসনের প্রেক্ষাপটটা যে খুব একটা মধুর প্রেক্ষাপট তা নয়। বর্তমানে যে হারে প্রশাসনের মধ্যে দুর্নীতি ঢুকেছে, যে হারে অদক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং দলীয়করণ ইত্যাদি হওয়ার জন্যে যে ন্যায় বিচারের যে অভাব দেখা যাচ্ছে, দুর্নীতি অদক্ষতা সম্পর্কে স্পেসিফিক আপনি কোনো নতুন ট্রেন্ডের কথা আমাদের বলবেন? যে দুর্নীতি কোনো স্পেসিফিক কিছু বলার কিছু নাই, তবে এটা হচ্ছে গিয়ে জেনারেল পারসেপশন। অ্যাট দি সেম টাইম আপনি যদি ইয়ের সঙ্গে কথা বলেন, ভুক্তভোগী যারা, ভুক্তভোগী কিন্তু খালি ঢাকা শহরে, ঢাকা শহরে আমরা অ্যাকচুয়ালি প্রশাসনের সঙ্গে তো আমাদের সম্পর্ক নাই বললেই চলে। মাঝে মাঝে থানার ওসি সাহেবের দরকার পড়ে কিংবা তার উপরের দিকে, কিন্তু ঢাকার বাইরে জেলা শহরে বা উপজেলাতে সেখানে যান, সেখানে দেখবেন ভোগান্তিটা কীরকম। যে কোনো একটা সামান্য সেবা, সেটা ব্যাংকেই হোক আর তহসিলদারের অফিসেই হোক বা অন্য যে কোনো অফিসেই হোক, গেলে পরে তাদের কিছু না হোক, পয়সা কড়ির দুর্নীতি না হোক, অন্তত তাদের যে ভোগান্তি যেটা আর কি, এটা তো আপনি বলছেন যে সেটা আগের তুলনায় অনেকাংশে বাড়ছে এবং সেই জন্য প্রশাসনের জন্য এখন সাংঘাতিক রকমের দুঃসময়। প্রশাসন, সত্যি কথা বলতে গেলে পরে প্রশাসনের সবচেয়ে বেশি জরুরি যেটা যে কোনো আমলে, সেটা হচ্ছে সুশাসন। এই সুশাসন শব্দটা নির্বাসিত হয়ে গেছে সত্যি কথা বলতে। এই প্রেক্ষাপটে সরকারের ঔদার্যই আমি বলবো এটা, যে তারা খুশি হয়ে তাদের কর্মচারীদেরকে, কর্মকর্তাদেরকে তারা পুরস্কৃত করেছেন। আবু আলম মোহাম্মদ শহীদ খান, প্রশাসন থেকে সুশাসন নির্বাসিত এমন সময়ে সরকারের কর্মচারী কর্মকর্তাদের বেতন বাড়ানো কেবলই ঔদার্য? দুইটা একেবারে পৃথক জিনিস। আমি একটা একটা করে আসি। প্রথমত হলো বেতন বৃদ্ধি, যেটা স্যার বলেছেন যে এটা সরকারের ঔদার্য, একবার বলেছেন যে এটা প্রয়োজন ছিল। আসলে তো 2009 সালের পরে যদি আমরা হিসাব করি, যে আমাদের মুদ্রাস্ফীতি যদি আমরা হিসাব করি, যে এটা এখন 7 পয়েন্ট সামথিং আছে, বাট এটা 9 ছিল এবং ডাবল ফিগারও ছিল। তো অ্যাভারেজ মুদ্রাস্ফীতি হিসাব করলে তো 50% বেতন বৃদ্ধি হওয়া প্রয়োজন। 55% যদি হয় তাহলে এটা জরুরি ছিল। এবং আমাদের তো সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছেন তাদের তো মাস শেষে যে বেতনটা পান, সেই বেতনটা দিয়েই তাদের সংসার নির্বাহ করতে হয়। সুতরাং তাদের যে বেতন দেওয়া হতো 2009 সালে, সেটা অলরেডি অর্ধেক হয়ে গেছে।
তো সেই কারণে যে বেতন বৃদ্ধির প্রস্তাব করা হচ্ছে, আমি বলবো যে এটা একটা সুপারিশ। সরকার কিন্তু এটা যে গ্রহণ করে ফেলবে আজকেই যে আমার ঈদের আনন্দ এরকম নয় কিন্তু। আমি যেটা দেখেছি যে সুপারিশ এরকম করা হয়, সবসময় যারা সুপারিশ করেন তারা অনেক কিছু বিবেচনা করে সুপারিশ করেন এবং পরবর্তীতে সরকার আবার এটাকে ইমপ্লিমেন্টেশন করতে যে দেখেন যে সরকার কতটা রাজস্ব আদায় করতে পারবেন এবং কতটা সহনীয় হবে সরকারের পক্ষে, কি পরিমাণ ট্যাক্স বাড়ানো সম্ভব বা ট্যাক্স কাট থেকে কতটুকু আয় করা যাবে, এগুলো তো আর ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি ওদের সহায়তায় তো বেতন দেওয়া যাবে না। সুতরাং তখন কি পরিমাণ বেতন বৃদ্ধি হবে সেটা একটা দেখার বিষয়। সাধারণত দেখা গেছে যে সরকার 60-70 ভাগ পর্যন্ত সুপারিশ নেন। আর দ্বিতীয়টা হলো যে সুশাসন নির্বাচনে, সেটা তো আর একটা বড় এজেন্ডা। এখন মুরগি আগে না ডিম আগে এরকম বিতর্কে আমি যেতে চাই না, কারণ সুশাসন থাকলেই বেতন বৃদ্ধি হবে আর সুশাসন না থাকলে তাহলে তো আমাদেরকে একটা স্পয়েল সিস্টেমে চলে যেতে হবে। তাহলে আমাদের তহসিলদারকে বলে দিতে হবে যে তুমি বেতন টেতন পাবা না, তুমি যেমন করে পারো সেরকম করে জনগণের কাছ থেকে তুমি সেবা দেওয়ার বিনিময়ে কিছু নিয়ে নাও। আমরা ওই সিস্টেমে যেতে পারবো না। সুতরাং আমাদের কাছে যে বেতন বৃদ্ধির প্রয়োজন আছে এবং যাদের বেতনে সংসার চলে তাদের কথা চিন্তা করতে হবে। আমি মনে করি না বাংলাদেশের অধিকাংশ মানুষ দুর্নীতিবাজ, মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা বলছি, আমি মনে করি না এটা। দুর্নীতি আছে, এটা আমি অস্বীকারও করবো না, দুর্নীতি আছে, সুশাসনের অভাবও আছে, বাট আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদেরকে বের করতে হবে যে আরো কিভাবে আমরা সুশাসনটা নিশ্চিত করতে পারি। কিন্তু জনাব শহীদ খান, জনাব মোফাজ্জল করিম যে পারসেপশনের কথা বলছিলেন যে জনমনে এই বিষয় নিয়ে একটি ধারণা আছে যে বিশেষ করে ঢাকার বাইরে আমি সরকারি কর্মচারী কর্মকর্তাদের কাছে মুখোমুখি হলেও হয়তো আমার কিছু টাকা পয়সা খরচের ব্যাপার আছে, এটি কি বাড়ছে কিনা, মানে প্রবণতাটা ঊর্ধ্বমুখী কিনা? আমি মনে করি এই প্রবণতা ঊর্ধ্বমুখী নয়, বরঞ্চ আমরা এখন মানে ডিজিটাইজেশনের কারণে, ওয়ান স্টপ সার্ভিসের কারণে আমি প্রায় সামাজিক গণমাধ্যমে যেটা দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে একজন ডিসি ফেসবুকে বা সামাজিক মাধ্যমে জানতে পেরেছেন অমুক জায়গায় একটা সমস্যা হয়েছে, উনি কিন্তু সমস্যাটার সমাধান করেছেন এবং সেটা জনগণ পছন্দ করেছে। স্যারদের সময় কিন্তু এই সুযোগটাও ছিল না, স্যারদের কাছাকাছি কেউ যেত না, হাফ প্যান্ট পরে স্যাররা লাঠি নিয়ে ঘুরতেন একটা স্টিক নিয়ে। সুতরাং তখন প্রশাসন অনেক জনবিচ্ছিন্ন ছিল, প্রশাসন এখন অনেক জনসম্পৃক্ত এবং প্রশাসন জনগণের কাজ করার চেষ্টা করছে। ওকে, জনাব শ্যামল সরকার, আমি একটি বিষয় জানতে চাইবো যে যারা এই বেতন বৃদ্ধির যে প্রক্রিয়াটা চলছে যেটা সমালোচনা করছেন, তাদের অনেকেই বলছেন যে আসলে একরকম পুরস্কার হিসাবে প্রশাসনকে এই বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কিন্তু অতীতেও আমরা দেখেছি যেসব সরকার, বিশেষ করে এরশাদ সরকারের কথা আমরা বলতে পারি, যে সরকারি কর্মচারী কর্মকর্তাদের পুরস্কার দিয়েও আসলে তাদের ঠিক আসলে সন্তুষ্ট করা যায়নি। এই পুরস্কার প্রদান বা পুরস্কারের পরে আবার এটার ফল চাওয়া, এটি কতটা বাস্তবমুখী বলে আপনি মনে করেন? এটি ঠিক মানে পুরস্কার দেওয়া বা পুরস্কার নেওয়ার বিষয় নয়। এটা যারা বলেন যে পুরস্কারের প্রসঙ্গ নিয়ে সরকারি কর্মচারীদেরকে যারা বলেন যে পুরস্কৃত করা হচ্ছে, আমার মনে হয় যে এটা তাদের প্রতি একটা অবিচারই করা হয় এই কথা বলে, এবং তাদেরকে খাটো করাই হয়। কেন? যে কারণ এটা তো তাদের ন্যায্য পাওনা, তার জীবন যাত্রার জন্য, তার চলার জন্য এটি তো তার ন্যায্য অধিকার, তার ন্যায্য পাওনা, সে ততটুকুই পাচ্ছে যতটুকু না তার দরকার। বরং আমরা বলতে পারি যে বাংলাদেশে জীবনযাত্রার মান এবং বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন যেভাবে ঘটেছে সে তুলনায় কিন্তু সরকারি চাকরিদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়নি। আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে যদি দেখি, তাদের অর্থনৈতিক অগ্রগতি, তাদের জিডিপি, আমাদের জিডিপি মিলিয়ে যদি দেখি, তখনও আমরা দেখবো যে আমাদের সরকারি কর্মচারীরা এখনো পর্যন্ত অনেক কম বেতনেই কাজ করছে। এই প্রশ্নটি আমি আসলে দুই সাবেক সচিবকেই করতে চাইছিলাম, কিন্তু আপনাকে দিয়ে আমি একটু ফোরন কাটি। সেটি হচ্ছে যে এরকম যে হ্যাঁ, আমাদের বেতন কাঠামো কম, বেতন ভাতা কম সরকারি চাকরিতে, কিন্তু সরকারি চাকরিতে তো কাউকে জোর করে নেওয়া হয় না। সরকারি চাকরিতে যান কেন তবে লোকে? এখানে একটা বড় প্রশ্ন যে এখানে একটি সৌন্দর্য আছে, এখানে একটি বিউটি আছে, এখানে যশ, মান, খ্যাতি, এগুলোরও যথেষ্ট মানুষ এগুলো কিন্তু প্রত্যাশা করে। পাশাপাশি একথাও তো ঠিক যে কিছু মানুষকে সেবা দেওয়ার সুযোগও এখানে আছে। যদিও জনসেবা দেওয়ার কথাই বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে আবার ওই আমাদের মাননীয় দুই সচিবের কথার রেস্ট টেনে বলতে হয় যে সুশাসনের ঘাটতি তো নিশ্চয়ই আছে। গ্রাম অঞ্চলে তো অবশ্যই দুর্ভোগ আছে, একথা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে একথা ঠিক যে আপনি জানেন যে প্রায় 365 দিনের 182 দিনের অধিক 187 দিন কিন্তু ছুটিতে কেটে যায়। 9টা 5টা অফিস, 10টার আগে বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী কিন্তু অফিসে আসেন না। মফস্বলের কথা বাদ দিয়ে আমি সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের কথাই বলতে পারি যে
9টা 5টা অফিসে 9টার সময় মাননীয় সচিবরা অফিসে ঠিকঠাক মতো আসেন, কিন্তু মূলত কাজগুলো যাদের হাতে থাকে তাদের অধিকাংশ কিন্তু আসেন না। খুবই ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন শ্যামলদা। আমি আবার আপনার কাছে আসছি, জনাব মফিজুল করিম, আপনার কাছে জানতে চাইবো যে সরকারি চাকরি সম্পর্কে শুনি রাজনীতিবিদদের জন্য সরকারি চাকরিরা ঠিকমতো চাকরি করতে পারে না, মন্ত্রীদের জন্য সচিবরা সিদ্ধান্ত নিতে পারেন না, বেতন কম পান, তারপরেও এটি বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত চাকরি এবং এই চাকরির জন্য মিটিং হয়, মিছিল হয়, আন্দোলন হয়, মানুষ মারা যায় কেন, কারণ কি? খুব সুন্দর প্রশ্ন, এবং এটা আমার মনে হয় আমরা সবাই এটার উত্তর জানি। তবু আমি আবার এটা পরিষ্কার করতে চাই, বেতনটাই তো একমাত্র মুখ্য নয়। বেতন যেটা একটু শ্যামল সরকার একটু যেটা উল্লেখ করেছেন, বেতন ক পয়সা, ধরেন সে একজন কর্মচারী তিনি 10,000 টাকা বেতন পান, তার সঙ্গে যে আনুষঙ্গিক যেগুলো আছে ইনভিজিবল যে সমস্ত বিষয়াদি রয়েছে, যেমন সালামটা, যেমন চেয়ার ছেড়ে দাঁড়ানোটা, যেমন ভয়ে কাঁপাটা, এই সমস্ত মানুষের একটা মানসিক প্রশান্তি, এটার দিকে মানুষের একটা লোভ লালসা থাকে। দ্বিতীয়ত বাড়ি ভাড়া ঢাকা শহরে আমরা যে শুনছি সরকারি কর্মকর্তাদের সেই দাপট আর নেই, একটা র্যান্ডম এমপি সরকারি কর্মচারী একজন শীর্ষ সরকারি কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, সেই খবর আমরা পত্রিকায় পড়েছি। তারপরেও জেলার তারপরেও কোথায় সে কাপাকাপি না, তারপরেও যেটুকু আর কি রয়েছে এখন পর্যন্ত মানুষের মধ্যে, আচ্ছা ঠিক আছে কাপাকাপি না, আমি বাদই দিলাম, সম্ভ্রম বোধ যেটা, শ্রদ্ধা বোধ যেটা, এটা কিন্তু মানুষের মধ্যে, গ্রামের মানুষের মধ্যে, বিশেষ করে মৌসুলের মানুষের, সেটা কি বেতনের সাথে তুলনীয়? যে বেতন না হলে আমার কিছুটা তো কম্পেনসেট কিন্তু আমি জেনে শুনে যে চাকরিতে আমি গেলাম, শুনেছি 2 লাখ 5 লাখ 8 লাখ টাকা ঘুষ দিয়ে বা 4 বছর পড়াশোনা করে, সেই চাকরির বেতন নাই, আমি সেটা চাকরি যাওয়ার না, বেতন নাই নয়, আমি সেটাতেই আসতেছিলাম। তো বেতন তো শুধু আপনি দেখলেন 10,000 টাকা, তার সঙ্গে যে সস্তায় একটা বাড়িতে থাকা হয়, জি, বাড়ি ভাড়াটা যে কম ইয়েতে পাওয়া যায়, অফিসে যাওয়ার জন্য যে একটা ব্যবস্থা থাকে মোটামুটি, তারপরে আপনার চিকিৎসা ভাতা টাতা ইত্যাদি বলতে কিছু থাকে, তারপরে বিভিন্ন রকম ভাবে আর কি এটা সেটা ইত্যাদি। আমি ওই যে প্যারালাল ইনকাম যেটাকে বলা হয় ইকোনমিক্সে, সেটা বাদই দিলাম, অর্থাৎ বাঁ হাতের কারবার যেটা, সেটা বাদই দিলাম। এখন আবার পারসেপশনের কথা হয়, শতকরা 50 জনের বেশি, আগে ছিল নাকি শুনতাম আমাদের সময়, বা শহীদ বোধহয় এটা আমার সঙ্গে একমত হবে কিনা জানি না, যে শতকরা 10 ভাগ ঘুষ খায়, 90 ভাগ সৎ লোক। এখন নাকি উল্টে গেছে চিত্রটা, নাকি বলছি বারবার, কারণ সাধারণ লোকের তাই ধারণা 10 ভাগ আর 90 ভাগ হয়ে গেছে, 10 ভাগ এখন সৎ, 90 ভাগ অসৎ। সেটা মানলাম। এই এখনটা কখন থেকে? এই এখনটা কখন না, এটা আস্তে আস্তে আস্তে, এটা কোনো সরকারের সঙ্গে রিলেটেড না, এটা হতে 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 এই পর্যায়ে আমরা যদি টাইম স্পেন্ড করি 5 বছর 10 বছর 25 বছর 30 বছর 15 বছর, কখন ধরে, মানে কতদিন ধরে, মানে সরকারের কথা যদি আমরা বাদ দেই, যে মানে ধরুন আমি স্পষ্টভাবে বলি তাহলে আরেকটু, স্বাধীনতার পরে আস্তে আস্তে অবক্ষয়টা শুরু হয়, কারণ তখন তো সবাই আমরা বড়লোক হওয়ার জন্য একটা উদগ্র কামনা। এখন চাকরিতে ঢুকে একজন ম্যাজিস্ট্রেট বলুন বা একজন জুনিয়র ইঞ্জিনিয়ার বলুন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এই ধরনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এরা চাকরিতে ঢুকেই চিন্তা করে একটা প্লট চাই, একটা বাড়ি চাই, একটা গাড়ি চাই ইত্যাদি চিন্তা করে। কই আমরা তো, ওয়েল আমি নিজের কথা বলবো না, অন্যান্য আমার সহকর্মীদের কথা বলবো, এমনকি ডেপুটি সেক্রেটারি হয়েও একটা ফ্রিজ বা একটা টেলিভিশন, অনেক সময় 70-এর দশকের কথা বলছি, ওই সময় ফ্রিজ টেলিভিশন অত বাইর হয় নাই। কিন্তু আমি একটু জনাব আবুল মোহাম্মদ শহীদ খান, আমি এই জায়গা থেকে একটু আসতে চাই যে আগের এবং পরের তুলনায়, আমি একজন সিএসপি অফিসারের সাথে কথা হচ্ছিল যে তিনি বেতন পেতেন 350 টাকা, 350 টাকা বেতনে তখন 7 ভরি স্বর্ণের দাম হতো। স্বাধীনতার পর থেকে বেতনটা এত কম হয়ে চাকরিটাকে অনাকর্ষণীয় করার সকল ব্যবস্থা কেন করা হলো বলে আপনার ধারণা? তারপরে কিন্তু এটা অনাকর্ষণীয় হয় নাই, অনেক বেশি আকর্ষণীয়, মানে সেটা অন্য কথা। আকর্ষণের অন্যান্য বিষয় তো স্যার বললেন যে এখানে একটা আপনার মানসিক দায়িত্ব আছে, ক্ষমতা বললে এটা নেগেটিভ ভাবে দেখা যায়। আমার একটা দায়িত্ব আছে, এবং দায়িত্বটা যেমন ধরেন যে দায়িত্বটা কি, যে আপনি জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারছেন এবং জনগণকে সেবা প্রদান করতে পারছেন, এরকম একটা দায়িত্ববোধ থেকে অনেকে ভাবেন যে ঠিক আছে আমি একটা সার্ভিসে জয়েন করি যেখানে আমি জনগণকে সেবা করতে পারবো, সেই দায়িত্ববোধ থেকে অনেকে চাকরিতে আসেন। বেতনের অবক্ষয় ঘটেছে এটা যেমন সত্যি, আমাদের ইকোনমিটাও ওইভাবে স্বাধীনতার পরপর ইকোনমিটা স্ট্রং ছিল না, যদিও বঙ্গবন্ধুর সময় কিন্তু বেতন, এখনকার বেতন কাঠামো আর বঙ্গবন্ধুর সময়কার বেতন কাঠামোর মধ্যে একটা মেজর ডিফারেন্স আছে। ওনার সময় 10টা স্কেলে ভাগ করা ছিল, এখন কিন্তু 20টা স্কেলে ভাগ করা হয়েছে, এখন 16টার প্রস্তাব করা হয়েছে। কিন্তু যে সর্বনিম্ন যে বেতনটা, আমি
ক্যাবিনেট সেক্রেটারি সাহেবকে বা আমাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি বেতন দেওয়া হোক, এটাতে আমার কোনো আপত্তি নেই। আরও বেশি দিলে আরও ভালোভাবে তাদের কাছে সেবা হয়তো নেওয়া যাবে। কিন্তু একদম নিম্ন পর্যায়ে যে বেতন ঠিক করা হচ্ছে সেই বেতনে সংসার চলবে কিনা এটা আমাদের একটু ভেবে দেখতে হবে, যে কারো সংসার চলে কিনা। আর সরকার হচ্ছে সবচেয়ে বড় এমপ্লয়ার বাংলাদেশে। কিন্তু পাবলিক সেক্টরে যে এমপ্লয়মেন্ট, আমরা যদি 80-র দশকের কথা চিন্তা করি, কয়টা টেলিভিশন স্টেশন ছিল? কোনো বেসরকারি টেলিভিশন ছিলই না।